নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে WBSSC গ্রুপ সি গ্রুপটির পরবর্তী ক্লাস নাম্বার 7 নিয়ে। আজকের ক্লাসে আমরা 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েছি জিকে সেকশন থেকে তোমাদের নতুন সিলেবাস অনুসারে। 35টি নিয়েছি, একটু বেশিই নিয়েছি। আর এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের ডিটেলস সলিউশন কিন্তু আমরা প্রোভাইড করব, যেমনটা আমরা প্রতিবার করে থাকি। অবশ্যই তোমরা যদি আগের ছয়টি ক্লাস দেখে না থাকো তাহলে তোমরা চ্যানেলে যাবে, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত তথ্য দেখে নিতে পারবে। তো আজকের ক্লাস নাম্বার 7 আমরা নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো সকলে একটা অবশ্যই লাইক করে দেবে, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ সি গ্রুপটি সহ অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে এসএসসি রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা শুরু করব প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই যে আমাদের ক্লাস দেখার আগে তোমাদের কিন্তু ক্লাসগুলো তো দেখতেই হবে, এবং অন্যান্য যে সমস্ত ক্লাস তোমাদের দেবো প্রতিটা প্রশ্ন উত্তর শেষ পর্যন্ত তোমরা দেখবে। তার সাথে যে সমস্ত বই তোমাদের রেকমেন্ড করছি সেই বইগুলো যদি তোমরা করে নাও তাহলে তোমাদের প্রিপারেশান একটু কিন্তু আটকাবে না। এখানে ভালো নাম্বার নিয়ে তোমরা পাস করতে পারবে। ফার্স্টে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ WBCS এর জন্য বা আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য, এমনকি তোমাদের গ্রুপ সিটি গ্রুপ এক্সামের জন্য, এখানে ম্যাথস, ইংলিশ, রিজনিং এবং জিকে জিএস সবকটি কিন্তু এই বইতে প্রোভাইড করা রয়েছে। বাংলা মিডিয়ামের বই, খুব সুন্দর বইটিতে দেওয়া রয়েছে। এছাড়া শুধুমাত্র যদি গ্রুপ সি গ্রুপটির জন্য তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা লীলা রয়ের গ্রুপ সি গ্রুপটির যে গাইড বই সেটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে কোনো একটা লিঙ্কে চলে যাবে। দেখা গেলো WBCS এর যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, সেখানে গিয়ে তোমাদের সার্চ করতে হবে WBSSC গ্রুপ সি গ্রুপটি গাইড বুক। এই বলে সার্চ করলে তোমরা কিন্তু এই বইটা সামনে পাবে। এই বইটা তৎক্ষণাৎ তোমরা কিন্তু অর্ডার করে দিতে পারবে। এছাড়া অন্যান্য যে সমস্ত বই রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ম্যাথমেটিক্সের জন্য সুবীর দাসের ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স, এই বইটি দেওয়া রয়েছে, এবং রিজনিংয়ের জন্য বাংলা ভাষার সেরা বই RS আগরওয়ালের বইটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এছাড়া WBSSC গ্রুপ সি গ্রুপটি তোমাদের প্র্যাকটিস সেটের জন্য, যারা যারা বারবার চাইছিলে প্র্যাকটিস সেট, তোমাদের জন্য কিন্তু এই বইটা কিন্তু বেস্ট হতে যাচ্ছে। গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো বই, যে কোনো তোমাদের জন্য এই গ্রুপ সিটা করলেই কিন্তু গ্রুপ ডিটা অটোমেটিক তোমাদের কিন্তু হয়ে যাবে, কারণ শুধু ইংলিশটা এখানে এক্সট্রা আছে, তাই তো। তো অবশ্যই তোমরা এই বইটা দেখতে পারো। এখানে অনেকগুলো কিন্তু তোমাদের 52টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। সমস্ত বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং অন্যান্য যে কোনো বই কিন্তু তোমরা ডিসক্রিপশন বই বুক যে অর্ডার রয়েছে সেখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারবে। তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু করি। ঠিক আছে, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের আয়কর দিবস পালন করা হয়ে থাকে কবে? তো অপশান 4টে রয়েছে। ভারতের যে আয়কর দিবস অর্থাৎ ইনকাম ট্যাক্স ডে আমরা সেলিব্রেট করে থাকি কোন তারিখ? সঠিক অ্যান্সার হয়ে যাবে 24শে জুলাই। অপশান নম্বরে রাইট অ্যান্সার হয়ে যাবে। আর তোমরা কিন্তু বারবার কিন্তু আর কেউ জিজ্ঞাসা করবে না, তোমাদের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু কমপ্লিট বলে দিয়েছি কোন বই পড়বে না পড়বে। ঠিক আছে, ভিডিওটা তোমরা বারবার দেখে নিতে পারো অসুবিধা হলে। তো এখানে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে দেখে নেব 12ই আগস্ট আমরা আন্তর্জাতিক যুব দিবস, যেটা স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে এটা আমরা পালন করে থাকি, ইন্টারন্যাশনাল ইউথ ডে। এছাড়া রয়েছে 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিক ওজন রক্ষা দিবস, এটা কিন্তু আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল যে ওজন লেয়ার ডে প্রোটেক্ট করার জন্য এই 16ই সেপ্টেম্বর আমরা কিন্তু পালন করি। এছাড়া রয়েছে 24 অক্টোবর। 24 অক্টোবর আমরা জাতিসংঘ দিবস বা ইউনাইটেড নেশনস ডে হিসাবে আমরা সেলিব্রেট করি। এছাড়া 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস হিসাবে এটা কিন্তু উঠে আসে। এছাড়া 10ই ডিসেম্বর এটা ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এখানে আমরা বিশ্ব মানবাধিকার দিবস এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, বা এইটা কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে 10ই ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কার সমসাময়িক ছিলেন পতঞ্জলি? পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? অপশান 4টে দেওয়া রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? এখানে কিন্তু পতঞ্জলি তার যে লেখা সেটা কিন্তু কোনটা? মহাভাষ্য। ঠিক আছে, যেটা পতঞ্জলি। এছাড়া পতঞ্জলির সমসাময়িক ছিলেন কে? অবশ্যই পুষ্যমিত্র। পুষ্যমিত্র বৈশ্য তিনি কিন্তু অবশ্যই এই পতঞ্জলির সমসাময়িক, তিনি কিন্তু কন্টেম্পোরারি ছিলেন। পরের প্রশ্ন আছে, আচ্ছা আমরা দেখে নেব যে কে কার সভাকবি হিসেবে কাজ করেছেন। যেমন সমসাময়িক বা সভাকবি তোমরা বলতে পারো। হর্ষবর্ধনের সময় তিনি ছিলেন কে? বাণভট্ট। বাণভট্ট তিনি হর্ষচরিতের রচয়িতা ছিলেন। এছাড়া কনিষ্ক নাগার্জুনের সমসাময়িক ছিলেন অশ্বঘোষ। আকবরের সমসাময়িক ছিলেন আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী গ্রন্থের রচয়িতা ছিলেন। এছাড়া
আলাউদ্দিন খলজির সমসাময়িক ছিলেন কে? আমির খসরু। তার কোর্ট পোয়েট ছিলেন এই আলাউদ্দিন খলজির কোর্ট পোয়েট কে ছিলেন? এই আমির খসরু, ঠিক আছে, যাকে ভারতের তোতা পাখি বলা হয়। পরবর্তী রয়েছে সমুদ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, তার সময় ছিলেন কে? হরিসেন। হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি এবং সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এবং কবিরাজ উপাধিতে ভূষিত করা হয়েছে। পরবর্তী রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, যার সমসাময়িক ছিলেন কে? মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের অনেক তোমাদের গ্রন্থ রয়েছে, যেমন অভিজ্ঞানম শকুন্তলম, মার্গিপাগ্নিমিত্রম, কুমার সম্ভবম, রঘুবংশম, এগুলো সবই পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন, আচ্ছা পরের পয়েন্ট যেটা রয়েছে, দ্বিতীয় পুলকেশী, তার সভাকবি কিন্তু ছিলেন কে? রবিকীর্তি, যার রচিত আইহোল প্রশস্তি, যার এই দ্বিতীয় পুলকেশী সম্পর্কে বিস্তারিত আমরা এখান থেকে জানতে পারি। তো প্রতিটা কিন্তু সমসাময়িক এবং তাদের সময়কারী সমসাময়িক কবি ছিলেন, যাদের নামগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। আর প্রতিটা কিন্তু এক্সামে আসা কোশ্চেন। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং অবশ্যই তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। পরের প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর আর্টিকেলে? সংবিধানের কত নম্বর আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? তো ধর্মীয় স্বাধীনতা, যেটা আর্টিকেল নাম্বার 25 থেকে 28 নম্বরে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে। এখানে দেওয়া যে ধর্মীয় অধিকার রয়েছে, এটি আমাদের সংবিধানের একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আর মৌলিক অধিকার বর্তমানে কতগুলি রয়েছে? আগে ছিল 7টি, এখন বর্তমানে রয়েছে 6টি মৌলিক অধিকার, কারণ সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখে নেবে যে মৌলিক অধিকার আমাদের কত নম্বর পার্টে আছে? পার্ট নাম্বার 3তে কিন্তু দেওয়া রয়েছে, পার্ট নাম্বার 3। আর কত নম্বর আর্টিকেলে রয়েছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। মৌলিক অধিকার আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? এটি আমরা ইউএসএ, আমেরিকার সংবিধান থেকে এটা নিয়েছি। প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সাধারণ নাম কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটাকে আমরা কি বলে থাকি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের লাইম ওয়াটার। লাইম ওয়াটার, যেটা কিন্তু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাধারণ নাম। পরবর্তী আরও কিছু আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব, যেমন কস্টিক সোডা। কস্টিক সোডা কী নামে পরিচিত? সোডিয়াম হাইড্রক্সাইড নামে কিন্তু পরিচিত। এছাড়া ফটকিরি, ফটকিরি বলা হয় কোনটাকে? শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটকেই বলা হয়ে থাকে ফটকিরি। এছাড়া জিপসাম, জিপসাম হচ্ছে শোধক ক্যালসিয়াম সালফেট। বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট। কলিচুনের রাসায়নিক নাম রয়েছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। পরবর্তী রয়েছে কি? পোড়াচুন, পোড়াচুন যেটা রয়েছে ক্যালসিয়াম অক্সাইড। এছাড়া কাপড় কাচার সোডা যেটা রয়েছে, যার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট নামে আমরা চিনি। যদিও এই প্রশ্নটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু বলা যায় না তোমাদের এই প্রশ্নটা দিয়েও দিতে পারে, তার জন্য এটা ইনক্লুড করা রয়েছে। পরের প্রশ্ন আছে, নিম্নের কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় আসা কোশ্চেন, এটা আমাদের রাজ্যেরই ডব্লিউইপি এক্সামে আসা কোশ্চেন। তো নিম্নের কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়ে থাকে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আগ্নেয় শিলা, ইগনিয়াস রক যেটা রয়েছে, যেটা কিন্তু আমাদের সমস্ত শিলার জনক বলা হয়ে থাকে এই আগ্নেয় শিলাকে। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নের কে স্বরাজ নামক পত্রিকাটি শুরু করেছিলেন? স্বরাজ নামক পত্রিকা শুরু করেছিলেন নিম্নের কে? তো সঠিক অ্যান্সার কোনটা হবে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, স্বরাজ নামক যে পত্রিকা, যেটা সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু এটি শুরু করেছিলেন। অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর মহাত্মা গান্ধী যে পত্রিকা, সেগুলো কী ছিল? হরিজন ছিল, ঠিক আছে, হরিজন ছিল, তারপরে তোমাদের পার্থেনন, এই ধরনের কিন্তু যে পত্রিকাগুলো ছিল। এছাড়া আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো রয়েছে, তাদের সম্পাদকের নাম রয়েছে। হ্যাঁ, তোমাদের কিন্তু যেটা বললাম যে ওটা কিন্তু তোমাদের পার্থেনন বললাম না, পার্থেনন না, স্বরাজ ছিল কিন্তু আমাদের গান্ধীজির। তারপরে তোমাদের ছিল হরিজন পত্রিকা, এগুলো সম্পাদক ছিলেন গান্ধীজি। এছাড়া রয়েছে হিন্দু প্যাট্রিয়ট, যেগুলো কিন্তু ছিল কার? হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ছিল। ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। যুগান্তর যে পত্রিকা ছিল, যার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত। সঞ্জীবনী পত্রিকা সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র, পরীক্ষায় অনেকবার চলে এসেছে এটি। এছাড়া সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এটাও ইম্পর্টেন্ট। এবং রয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট কেশরী এবং মারাঠা, এই যে পত্রিকা দুটো, যার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক, কেশরী এবং মারাঠা পত্রিকার সম্পাদক। পরবর্তী রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক রয়েছে অক্ষয় কুমার দত্ত। প্রতিটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ভিভিআই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কোন বল স্যাটেলাইটকে
পৃথিবীতে পতিত হওয়া থেকে আটকে রাখে? এমন একটা ফোর্স যেটা স্যাটেলাইট যে সমস্ত আমাদের মহাকাশে রয়েছে তাদেরকে পৃথিবীতে পড়া থেকে আটকে রাখে, সেটা কোন বল? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে অভিকর্ষজ বল তো তোমাদের হবে না, কারণ যেহেতু এটা বহু মানে আমাদের মাধ্যাকর্ষণের বাইরে অবস্থান করছে, সেহেতু আমাদের এখানে না তো মহাকর্ষ বল না তো অভিকর্ষজ বল, কোনোটাই হবে না। কেন্দ্রমুখী বলও এটা হবে না, কারণ এটা কিন্তু আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের আন্ডারেই আসছে। সুতরাং অপকেন্দ্র বল যেটা হবে সেক্ষেত্রে আমাদের অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, লীলা স্যামসন ইনি কোন নৃত্যের সাথে যুক্ত? লীলা স্যামসন ইনি যুক্ত রয়েছেন কোন ড্যান্সের সাথে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ভারতের প্রাচীনতম যে ড্যান্স রয়েছে আমাদের ভারতনাট্যম, যার কথা আমরা পাই কোথায়? ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে এই সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। আর ভারতনাট্যম তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে আমাদের ভারতের সবথেকে পুরনো শাস্ত্রীয় নৃত্য। তো এক্ষেত্রে লীলা স্যামসন এই ভারতনাট্যমের সাথে যুক্ত রয়েছেন। তাছাড়া কথাকলি রয়েছে, যেটা কিন্তু কেরালার কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। মোহিনীআট্টমও কিন্তু রয়েছে এই কেরালাতে। ওড়িশি যেটা রয়েছে এটা ওড়িশায় দেখা যায়, এবং কুচিপুড়ি যেটা অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাই। প্রতিটা কিন্তু এক্সামের জন্য আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে। এখানে দেখে নেব যে কিছু আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, তারা কোন কোন নৃত্যের সাথে যুক্ত। যেমন কত্থক ড্যান্সের সাথে যুক্ত রয়েছে। আচ্ছা, কত্থক ড্যান্সটা এটা কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু আমাদের যে নর্দার্ন ইন্ডিয়া রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, সেখানে কিন্তু আমরা কত্থক নৃত্য দেখতে পাই, যেটা শাস্ত্রীয় নৃত্য। যার সাথে যুক্ত রয়েছে বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, গোপী কৃষ্ণান, ঠিক আছে, শোভানা নারায়ণ, এনারা কিন্তু সকলেই কত্থকের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া ভারতনাট্যমের সাথে যুক্ত রয়েছেন টিবালা সরস্বতী, বিজয়ন্তীমালা ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি, এনারা সকলে ভারতনাট্যমের সাথে যুক্ত। এছাড়া মণিপুরের সাথে যুক্ত রয়েছে অমবু সিং, বিনো দেবী, গুরু বিপিন সিং, এই নামটা অত্যন্ত জনপ্রিয়। এছাড়া রীতা দেবী রয়েছেন, এনারা মণিপুরের সাথে যুক্ত। তাছাড়া রয়েছে মোহিনীআট্টমের সাথে যুক্ত রয়েছেন কনক রেলে, বহুবার পরীক্ষা এসেছে। এছাড়া শ্রীমতী কালামান্ডালাম কল্যাণীকুট্টি আম্মা, ইনিও কিন্তু মোহিনীআট্টমের সাথে যুক্ত রয়েছেন, পরীক্ষায় অনেকবার চলে এসেছে। তাছাড়া ছৌ যে ড্যান্স রয়েছে, এটা কোন কোন জায়গায় জনপ্রিয় রয়েছে সেটা যদি তোমাদের বলি, ছৌ কিন্তু 3টে রাজ্যে দেখা যায়। একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছৌ দেখতে পাওয়া যায়, ঝাড়খণ্ডের সরাইকেলা ছৌ দেখতে পাওয়া যায়, এবং ওড়িশার ময়ূরভঞ্জ ছৌ আমরা দেখতে পাই। 3 ধরনের ছৌ কিন্তু আমরা দেখতে পাই। আর ছৌ হচ্ছে একটা সেমি ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে পড়ে। এখানে যুক্ত রয়েছেন চন্দ্রশেখর ভোজ এবং গোপাল প্রসাদ ডুবে, এনারা সকলেই কিন্তু ছৌ ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন। বিশেষ করে গোপাল প্রসাদ ডুবেটা ইম্পর্ট্যান্ট। পরবর্তী রয়েছে কথাকলির সাথে যুক্ত রয়েছে পি.কে. কুঞ্জকুরুপ, মাধবন এবং রামন কুট্টি নারিয়ার। তো এনারা কিন্তু কথাকলির সাথে যুক্ত। এবং কুচিপুড়ির সাথে যুক্ত রয়েছেন রাধা রেড্ডি, তীর্থ নারায়ণ, এনারা সকলেই কুচিপুড়ি ড্যান্সের সাথে যুক্ত। প্রতিটা তোমাদের এখানে যে কটা তথ্য দেওয়া রয়েছে, এগুলো এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। সুতরাং এই প্রশ্নই কিন্তু তোমাদের যদি আসে কোনো ড্যান্স থেকে, তাহলে এইগুলোই তোমাদের দিয়ে দেবে। আর এই সমস্ত তথ্য অলরেডি আমরা আমাদের স্ট্যাটিক জিকের পিডিএফে দিয়ে রেখেছি। তো এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ পিডিএফটি। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকবে। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের যে টপিকগুলি, সেই টপিকগুলো তোমরা দেখে নাও। টোটাল 120টার ওপর এখানে টপিকের সংখ্যা রয়েছে। সমস্ত টপিক আমরা এখানে ইনক্লুড করে রেখেছি, সেটা ইতিহাস থেকে হোক, ভূগোল থেকে হোক, সায়েন্স থেকে হোক, যেগুলো আমাদের স্ট্যাটিক জিকের আন্ডারে আসে সেই সমস্ত টপিক কিন্তু আমরা দিয়ে রেখেছি। এমনকি সংবিধানের গুরুত্বপূর্ণ উৎস, পার্ট, এবং আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে, বিভিন্ন পরিমাপক যন্ত্র, আবিষ্কারকের নাম, যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, সেই সমস্ত কিছু আমরা ইনক্লুড করেছি। তোমরা যদি একটু ভেতরের দিকে এসে দেখো, প্রতিটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে কালারিংও করা রয়েছে, কোনো সমস্যা যাতে তোমাদের না হয়। এবং এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা প্রিন্টেবল ফরম্যাটে প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না A4 সাইজে। এখানে টোটাল 126টা পেজের সংখ্যা রয়েছে এবং সমস্ত তথ্যাদি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেগুলো এক্সামে আসে সেগুলোই তোমরা এখানে পাবে, কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। আর তোমাদের বলে রাখি, এখান থেকে অনেক প্রশ্ন ইতিমধ্যে আমাদের ডব্লিউপি এবং কলকাতা পুলিশেও কিন্তু চলে এসেছে অলরেডি, ঠিক আছে। আর এই যে পিডিএফটি রয়েছে, পিডিএফের প্রাইস রয়েছে 171 টাকা, এর প্রাইস মূল্য রয়েছে। এছাড়া আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি এক্সামের জন্য যে আমাদের
সিলেবাসে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তোমাদের 2 থেকে 3 নম্বর প্রশ্ন কিন্তু আসবে, একদম গ্যারেন্টি। তার জন্য কিন্তু তোমাদের এই যে আমরা পিডিএফটা দিচ্ছি 80টা পেজের মধ্যে এখানে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা কভার করে দিয়েছি, যাতে তোমাদের বেশি কিছু পড়তে না হয়, আর পুরোটাই কিন্তু এর মধ্যে থেকেই চলে আসবে। এখনও পর্যন্ত আমাদের রাজ্যে যে সমস্ত এক্সাম হয়েছে সম্প্রতি, সেখান থেকে যা প্রশ্ন এসেছে ইতিহাস থেকে সব আমাদের শুধুমাত্র এই 80টা পেজের মধ্যে যা দেওয়া রয়েছে সব এখান থেকে এসেছে। তো অবশ্যই তোমরা নিঃসন্দেহে নিতে পারো, কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা এখানে দিয়ে রেখেছি, যেখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। যেগুলো এক্সামে এসেছে সেগুলো এখানে ডাইরেক্ট আমরা দিয়ে রেখেছি। এখানে পুরোটাই কিন্তু পুরো সিকোয়েন্স অনুসারে পরপর সাজানো রয়েছে, সাল অনুসারে। কোনো সমস্যা তোমাদের হবে না, এবং শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, যেগুলো পড়ে গেলে তো ডাইরেক্ট এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের যাদের যাদের এক্সামে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সেটা এসএসসির যে কোনো এক্সাম হতে পারে, এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের অন্যান্য এক্সাম যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্ট্যান্ট রয়েছে, তো তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু আমরা প্রোভাইড করছি। এখনও পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডিতে যে সমস্ত শিফটগুলোতে তোমাদের প্রশ্ন এসেছে, অনেকে বলছে 20টার কাছাকাছি প্রশ্ন এসেছে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। যদি 20টা আসে তার মধ্যে থেকে মোটামুটি 12 থেকে 13টা প্রশ্ন ডাইরেক্ট আমাদের এই পিডিএফ থেকে চলে এসেছে। তো 12 থেকে 13টা প্রশ্ন কমন পাওয়া মানে এটা কিন্তু কোনো রকম খারাপ কিছু না, দারুণ খবর। কারণ এখানে আমরা প্রতি মাসে 450-র কাছাকাছি কিন্তু প্রশ্ন উত্তর দিয়ে রেখেছি, যেখানে প্রিলি, মেন্স এবং সিবিটি 1, সিবিটি 2 বা এসএসসি টিয়ার 1, টিয়ার 2 পুরোটাই কিন্তু কভার করে নেবে। আমাদের রাজ্যের প্রিলিমস, মেন্স সমস্ত এক্সামে ডাইরেক্ট তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এমনকি আমাদের ডব্লিউবিসিএস এর প্রিলিমস লেভেল, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তো এইটা যদি তোমরা পড়ে যাও 2025-এর কমপ্লিট জানুয়ারি থেকে আমাদের নভেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল বর্তমানে রয়েছে। ডিসেম্বর কমপ্লিট হয়ে গেলে সেটাও তোমরা পেয়ে যাবে। তো যাদের প্রয়োজন রয়েছে যে কোনো মাসের জন্য তোমাদের 20 টাকা অনুযায়ী তোমরা কিন্তু যে কোনো মাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স 2025টাই তোমরা নেবে, 24-এর এখন কোনো প্রয়োজন নেই। এছাড়া এনটিপিসির যে আমাদের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে 2020-21-এর 5000 কোশ্চেন রয়েছে, এবং 2025-এর সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন, এবং আরপিএফ এসআইয়েরও সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে, বায়োলজি দেওয়া রয়েছে, লাস্ট 10 বছরের সমস্ত গুরুত্বপূর্ণ রেলওয়ের। এছাড়া কমপ্লিট আমাদের জিডি কনস্টেবলের 2024-25-এর জিকে কোশ্চেন বাংলা ভাষায় আমরা দিয়ে রেখেছি। সুতরাং তোমাদের যার প্রয়োজন রয়েছে এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তার সাথে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা সকলে যুক্ত হবে। টেলিগ্রামে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। অলরেডি তোমাদের যে ডব্লিউবি অ্যান্সার কি সেটাও কিন্তু আজকে সকালে টেলিগ্রামে জানানো হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা ফিরে আসি। 1945 সালে জাপানের নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমায় নিম্নের কোনটির ব্যবহার করা হয়েছিল? তো এমন একটা তেজস্ক্রিয় এখানে ব্যবহার করা হয়েছিল, যার ফলে কিন্তু এই পারমাণবিক বোমা যেটা ফেলা হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকিতে, যার ফলে এখানকার যে জনজীবন একেবারে বিধ্বস্ত হয়ে যায়। তো সেই আমাদের পরমাণুর, অর্থাৎ পরমাণুর মধ্যে যে ইউজ করা হয়েছে তেজস্ক্রিয় যে পদার্থটা, সেটার নাম কি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল নাগাসাকিতে ফেলা জাপানের 1945-এর যে পারমাণবিক বোমার মধ্যে ইউজ করা হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার নির্দিষ্ট সদস্য সংখ্যা কতজন? রাজ্যসভায় নির্দিষ্ট সদস্য সংখ্যা যেটা রয়েছে অবশ্যই 210 তো কোনোভাবেই নয়, 200 না তো 20 না তো 30, অবশ্যই রাইট অ্যান্সার 250টি কিন্তু সদস্য সংখ্যা রয়েছে আমাদের রাজ্যসভা, অর্থাৎ উচ্চকক্ষে। পরের প্রশ্ন, বৈশাখী উৎসব কোন রাজ্যে এটি পালিত হয়? সমস্ত রাজ্যের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এবং ফেয়ারগুলো দেখে রাখবে, এগুলো সবই স্ট্যাটিক চেকের পিডিএফে আমরা দিয়ে রেখেছি। তো বৈশাখী উৎসব যেটা কিন্তু পালন করা হয়ে থাকে পাঞ্জাবে, অপশান নম্বর ডি, পাঞ্জাবে কিন্তু পালন করা হয় বৈশাখী ফেস্টিভ্যাল। এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ফেস্টিভ্যাল আমরা বিভিন্ন রাজ্যে পালন করি, তার ছোট্ট একটি তোমাদের নমুনা আমরা এখানে দিয়ে রেখেছি। যেমন আসাম রাজ্যে আমরা যেগুলো পালন করি, বিহু কিন্তু অলরেডি কিন্তু আসামেরই একটা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যেই পড়ছে। এছাড়া তোমাদের ফেস্টিভ্যালের মধ্যেও পড়ছে বিহু, ফোক ড্যান্স। আর কামাখ্যা মেলা, যেটা কিন্তু কামাখ্যা এখানে তোমাদের মন্দিরও রয়েছে আসামে। এছাড়া মে ডাম মে ফি, এটিও কিন্তু আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ফেস্টিভ্যাল। অম্বুবাচী মেলা হয়ে থাকে আসামে, জোনবিল মেলা হয় এই আসামেই। আর আসামের ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? সাত্রিয়া, যেটা 2000 সালে কিন্তু এটি নতুন ফরমেশন হয়েছে ক্লাসিক্যাল ড্যান্স। পরবর্তী রয়েছে ত্রিপুরা রাজ্যে দেখা যায় যে ফেস্টিভ্যাল সেটা হচ্ছে কার্চি পূজা, অত্যন্ত জনপ্রিয়, দুর্গা পূজা, গঙ্গা পূজা এবং গড়িয়া পূজা, এগুলো সবই কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে দেখতে পাই। উড়িষ্যায় দেখা যায় যেগুলো অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ রথযাত্রা এবং কোণার্কের উৎসব। আর কোণার্কের যে
সান টেম্পল, এটা উড়িষ্যাতে অবস্থান করছে, এই জন্য এই কোণার্ক উৎসবটাও এখানে পালন করা হয়। আন্তর্জাতিক বালি উৎসব, যেটা কিন্তু শিল্প উৎসব, অত্যন্ত জনপ্রিয় উৎসব, এটা উড়িষ্যায় আমরা দেখতে পাই। পরবর্তী রয়েছে বিহার। বিহারে আমরা দেখতে পাই ছট পূজা। ছট পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দেবতা সূর্যের উদ্দেশ্যে এটি কিন্তু পালন করা হয়ে থাকে। এছাড়া করম উৎসব রয়েছে, পারুল রয়েছে, এগুলো বিহারে। পরবর্তী রাজ্য রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কোনগুলো পালন করা হয়? ছট পূজা তো হয়ই, তার সাথে তোমাদের বন্দনা, সারহুল, রহিন। সারহুল কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা শাল গাছের সম্মানে এটা ঝাড়খণ্ডে পালন করা হয়ে থাকে। পরবর্তী রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে হয়ে থাকে রামনবমী, রামলীলা এবং কুম্ভমেলা, মহাকুম্ভমেলা, যেটা কিন্তু আমরা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দেখেছিলাম এবছর, তাই তো? অবশ্যই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। পরবর্তী প্রশ্ন, ঘনকোণ। ঘনকোণের যে মাত্রাক রয়েছে, এসআই ইউনিট রয়েছে, তার নাম কি? অর্থাৎ পরিমাপ করা হয় কোন এককে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ঘনকোণের ক্ষেত্রে স্টেরিডিয়ান। কোণের ক্ষেত্রে তোমাদের কোনটা? কোণের ক্ষেত্রে তোমাদের রেডিয়ান, এবং ঘনকোণের ক্ষেত্রে কিন্তু স্টেরিডিয়ান ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সকলে সাবস্ক্রাইবটা করে রাখবে। গান পাউডার প্রধানত কী, আচ্ছা গান পাউডারে প্রধানত কী থাকে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গান পাউডার, যেখানে থাকে পটাশিয়াম নাইট্রেট। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? তো কর্ণ সুবর্ণ যেটা কার রাজধানী ছিল? গৌড় রাজা শশাঙ্কের। অপশান নম্বরে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর লক্ষণ সেন যে রয়েছে না, লক্ষণ সেনের সভাকবির নাম কি বলতো? যেটা কিন্তু কবি জয়দেব রয়েছেন, লক্ষণ সেনের সভাকবি, যার রচনা ছিল কি? কবি জয়দেবের ছিল যেটা, সেটা হচ্ছে তোমাদের গীত গোবিন্দ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সুইডেনের রাজধানী কোথায়? পরের প্রশ্ন, সুইডেনের রাজধানী, যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টকহোম। ব্রাসেলস সেটা তো বেলজিয়ামের ব্রাসেলস, কিন্তু এখানে সুইডেনে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টকহোম। লুসানটি রয়েছে কোথাকার? সুইজারল্যান্ডের। এবং ওয়ারাস রয়েছে কোথাকার? পোল্যান্ডের। পরবর্তী আমরা দেখব গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য, যেমন রয়েছে ইরান। ইরানের রাজধানী কোনটা? তেহরান। ইরাকের রাজধানী বাগদাদ। ইসরায়েলের রাজধানী হয়ে যাবে জেরুজালেম। পরবর্তী রয়েছে কম্বোডিয়া। কম্বোডিয়ার হচ্ছে তোমাদের ঠিক ফোনম পেন, এরকম একটা উচ্চারণ রয়েছে। ঠিক আছে, তুরস্ক। তুরস্ক যেটা রয়েছে আঙ্কারা। থাইল্যান্ডের রয়েছে কি? ব্যাংকক। সাউথ কোরিয়ার রয়েছে সিওল, এবং ফিলিপাইন্সের ম্যানিলা। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া ভিয়েতনামে রয়েছে কি? হ্যানয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর। সিরিয়ার রয়েছে দামাস্কাস, যেটা সবথেকে প্রাচীন তোমাদের একটা কী যেন এটা রাজধানী শহর। ঠিক আছে, পরীক্ষায় আসে। বুলগেরিয়া সোফিয়া। হাঙ্গেরির বুদাপেস্ট। পরবর্তী রয়েছে তোমাদের সার্বিয়ার হচ্ছে বেলগ্রেড, এবং স্পেনের হচ্ছে মাদ্রিদ। প্রতিটা ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে কি, নিচের কোনটির ক্ষেত্রে হিমাদ্রি শব্দটি ইউজ করা হয়? তো হিমাদ্রি শব্দটি ইউজ করা হয়ে থাকে কোনটার ক্ষেত্রে? অবশ্যই পশ্চিমঘাটও নয়, মধ্য হিমালয় নয়, বা শিবালিক রেঞ্জও নয়। তো এখানে গ্রেটার হিমালয়ের ক্ষেত্রে আমরা হিমাদ্রি হিমালয় কথাটি কিন্তু ব্যবহার করে থাকি। তো হিমাদ্রি অপশান এটা গ্রেটার হিমালয়ের সাথে হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে নিম্নের কে চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা যান? আমরা এর আগে তোমাদের কিন্তু একটা ডিটেলস ক্লাস দিয়েছি 50 মিনিটের দিল্লি সুলতান থেকে। এটা যদি কমপ্লিট করে নাও, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু দিল্লি সুলতানি থেকে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা দেখে নেবে যে চৌগান বা পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গিয়েছিলেন দিল্লির প্রথম দাসবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক তিনি। এই কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু কুতুব মিনারের নির্মাণ কার্য করেছিলেন, আড়াই দিনকার ঝোবরা তৈরি করেছিলেন আজমিরে, এবং তিনি কিন্তু পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। চলো পরের প্রশ্ন দেখি। 1504 সালে নিম্নের কে আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেন? 1504 সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন কে? লোদি বংশের সিকান্দার লোদি। অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রিটা প্রতিষ্ঠা করেছেন কে? অবশ্যই আকবর। পরবর্তী রয়েছে হায়দ্রাবাদ কিন্তু তোমাদের মোহাম্মদ কুলি কুতুব শাহ তিনি কিন্তু এটা নির্মাণ করেছেন, এবং হায়দ্রাবাদ কিন্তু মুসি নদীর তীরে কিন্তু অবস্থান করছে। অমৃতসর, যে পাঞ্জাবের যে অমৃতসর শহরটি রয়েছে, যেটা গুরু রামদাস এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছেন। ভোপাল, যেটা রাজা ভোজ তিনি এটা তৈরি করেছিলেন। এছাড়া পাটনা শহরটি কিন্তু উদয়ন তিনি কিন্তু এই শহরে প্রতিষ্ঠা করেন।
পরবর্তী রয়েছে কি বিজাপুর। বিজাপুর ইউনুস আদিল শাহ তিনি এটা প্রতিষ্ঠা করেন এবং তুগলকাবাদ যেটা গিয়াসুদ্দিন তুগলক ইনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়েছে? তো বিশ্ব নারী দিবস এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন তারিখ? 8ই মার্চ। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা কিন্তু সেলিব্রেট করে থাকি। ইম্পর্টেন্ট তোমাদের ডেজ এবং তোমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া রয়েছে, সেগুলো দেখো। 26শে জানুয়ারি আমরা আন্তর্জাতিক শুল্ক দিবস আমরা পালন করে থাকি, অর্থাৎ কাস্টমস ডে 26শে জানুয়ারি। 4 ফেব্রুয়ারি আমরা বিশ্ব ক্যান্সার দিবস পালন করি সচেতনতার জন্য। 22শে মার্চ আমরা বিশ্ব জল দিবস পালন করে থাকি। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস অর্থাৎ আর্থ ডে আমরা পালন করি এক্ষেত্রে। 31শে মে আমরা বিশ্ব তামাক মুক্ত দিবস এটা পালন করে থাকি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস আমরা পালন করি। প্রতিটা ছিল গুরুত্বপূর্ণ আমাদের দিবস। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছিলেন? তো এখানে কিন্তু মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিলেন দিল্লির সুলতান, যার নাম কি আলাউদ্দিন খলজি, যিনি রেশনিং ব্যবস্থাও কিন্তু তৈরি করেছিলেন, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, আর খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন নয়, জালালউদ্দিন খলজি। অনেকে ভুল করে। পরের প্রশ্ন আছে, বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কী নামে পরিচিত? অর্থাৎ কোন গবেষণা কী নামে পরিচিত? এখান থেকে বিজ্ঞানের শাখা থেকে প্রশ্ন কিন্তু থাকে, আর এটি কিন্তু আমরা আমাদের স্ট্র্যাটেজিকের পিডিএফে দিয়ে রেখেছি। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বার্ধক্য সংক্রান্ত যে বৈজ্ঞানিক গবেষণা, যেটা জেরো অন্টোলজি নামে পরিচিত। অপশান নাম্বার 1 যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আরও তথ্য, যেমন মরফোলজি যেটা অঙ্গ সংস্থানের সাথে সম্পর্কিত, অ্যাস্ট্রোনমি যেটা জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত রয়েছে, নিউরোলজি রয়েছে স্নায়ুতন্ত্রের সাথে, ডার্মাটোলজি অর্থাৎ চর্ম সংক্রান্ত যে বিদ্যা রয়েছে সেটা ডার্মাটোলজি, আর্কিওলজি যেটা কিন্তু রয়েছে প্রত্নতত্ত্বের সাথে সম্পর্কিত, এবং অ্যাপোলজি রয়েছে যেটা নৃতত্ত্ব। পরবর্তী রয়েছে মাইক্রোবায়োলজি যেটা অণুজীব সংক্রান্ত বিদ্যা। নেক্সট সাইকোলজি যেটা মনোবিজ্ঞান, সাইটোলজি মানে হচ্ছে সেল সংক্রান্ত বিদ্যা অর্থাৎ কোষ, বোটানি যেটা উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা রয়েছে যাকে বোটানি, এছাড়া মেট্রোলজি রয়েছে ওজন এবং পরিমাপের সাথে সম্পর্কিত, অস্টিওলজি যেটা কিন্তু আমাদের অস্থির সাথে সম্পর্কিত রয়েছে অস্টিওলজি, এছাড়া রয়েছে রেডিওলজি যেটা তেজস্ক্রিয়তার সাথে সম্পর্কিত রয়েছে, এবং সোসিওলজি যেটা মানব সমাজের সাথে সম্পর্কিত। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। তোমরা সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, কারণ এই ধরনের ক্লাস অলরেডি আমরা 6টি আলোচনা করেছি। আজকে আমাদের 7 নম্বর ক্লাস, এবং পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তোমাদের এক্সাম জানুয়ারি 2026-এ হচ্ছে না, ফেব্রুয়ারি 2026-এই তোমাদের এক্সামটা হবে, যেটা কিন্তু চেয়ারম্যান একটা দৈনিক সংবাদপত্রে জানিয়েছেন। পরের প্রশ্ন, ভারত আক্রমণের জন্য নিম্নের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে এটা। বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দৌলত খান লোদি। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার, দৌলত খান লোদি তিনি কিন্তু বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। পরের প্রশ্ন, দমকলের লোকেদের যে পোশাক এটা কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয় যাতে আগুন লাগে না? তো এটা কিন্তু তোমরা দেখে রাখবে, এটা কিন্তু অলরেডি আমাদের রাজ্যেরই কোনো একটা এক্সামে আসা কোশ্চেন। তো এদের যে পোশাক রয়েছে সেটা মেলামাইন নামক এক ধরনের প্লাস্টিকের মাধ্যমে এটা তৈরি, যার মাধ্যমে কোনো ধরনের পোশাকে আগুন যাতে না লাগে। পরবর্তী কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, 1800 সালে প্রতিষ্ঠা করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। অপশান নম্বরে রাইট অ্যান্সার হয়ে যাবে। ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে নেব, যেমন তত্ত্ববোধিনী সভা যেটা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, স্কুল বুক সোসাইটি যেটা ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় তারা কিন্তু স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী রয়েছে আত্মীয় সভা রাজা রামমোহন রায়ের, একাডেমিক অ্যাসোসিয়েশন যেটা কিন্তু ডিরেজি তৈরি করেছিলেন, এবং নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেনের রয়েছে, ব্রাহ্ম সমাজ রয়েছে এখানে কিন্তু রাজা রামমোহন রায় রয়েছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা রয়েছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক এইভাবে যেমন আমাদের ক্লাসটা হচ্ছে পরপর খুব সুন্দরভাবে পরপর যেমন দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের সিকোয়েন্স অনুসারে আমাদের স্ট্র্যাটেজিকের পিডিএফে সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে। এই জন্যই তোমাদের বারবার নেওয়ার জন্য বলছি।
পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ যেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। ডন সোসাইটি যেটা সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন এবং অনুশীলন সমিতি যেটা সতীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থান করছে? তো ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন যেটা অবস্থান করছে উত্তরাখণ্ডের দেহরাদুনে। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, নিম্নের কাকে ভারতের মেট্রোম্যান বলা হয়? তো মেট্রোম্যান বলা হয়ে থাকে ভারতের অপশান নাম্বার সি ই শ্রীধরন। পরবর্তী প্রশ্ন আছে, রাশিয়ান মুদ্রার নাম কি? তো বিভিন্ন কারেন্সি থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। তো রাশিয়ার মুদ্রা যেটা কিন্তু রুবেল আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন দেশের কারেন্সি। মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিত। প্যারাগুয়ে রয়েছে ওয়ারেনি, ঠিক আছে। এছাড়া রয়েছে থাইল্যান্ডে রয়েছে ভাট, এটা বাদ হবে না ভাট। পেরুর রাজধানী হয়ে যাচ্ছে ইন্তি, ভুটানের হয়ে যাবে গুলট্রাম নয়, ঠিক আছে। আচ্ছা, ভিয়েতনামের রয়েছে কি ডং, এটা রয়েছে ভিয়েতনামের কারেন্সি। পরবর্তী রয়েছে ইসরায়েলের কারেন্সির নাম হচ্ছে সেকেল, হাঙ্গেরির কারেন্সির নাম ফোরিন এবং ডেনমার্কের রয়েছে করোনা, তুরস্কর রয়েছে কি লিরা। এগুলো রয়েছে বিভিন্ন দেশের কারেন্সি অর্থাৎ মুদ্রার নাম। পরবর্তী রয়েছে এক্স রে এটা কি আবিষ্কার করেছেন? তোমাদের কিন্তু পরীক্ষার সিলেবাসে কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, আর এখান থেকে প্রশ্ন কিন্তু একটা থেকে দুটো থাকবে, এটাও স্ট্র্যাটেজিকেতে দেওয়া রয়েছে। তো এক্স রে যেটা আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই রন্টজেন। অপশান নাম্বার ডি রন্টজেন, তিনি কিন্তু এক্স রের আবিষ্কর্তা। পরবর্তী আমরা দেখে নেব অক্সিজেন এর আবিষ্কার রয়েছেন কে? তো জে.বি. প্রিস্টলি রয়েছেন, যিনি অক্সিজেনের আবিষ্কর্তা রয়েছেন। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জেন ভ্যানসেন। এছাড়া রয়েছে ইউরিয়া কিন্তু পরীক্ষাগারে প্রস্তুত প্রথম রসায়নাগারে যেটা কিন্তু ইউরিয়া প্রস্তুত করা হয়েছে এবং উইলার রয়েছেন এর প্রতিষ্ঠাতা। এছাড়া ইউরেনিয়াম যেটা ক্লাপ্রথ তার প্রতিষ্ঠাতার নাম, এবং ইলেকট্রন আবিষ্কার করেছিলেন থমসন। পরবর্তী রয়েছে কি এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছিলেন কে? ডব্লিউ.এইচ. কেরিয়ার। এরোপ্লেন আবিষ্কার করেছিলেন কে? রাইট ভ্রাতৃদ্বয় অর্থাৎ অলভিল রাইট এবং উইলভার রাইট। পরবর্তী রয়েছে কৃত্রিম জিন আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খোরানা। কোষ আবিষ্কার করেছিলেন 1665-তে রবার্ট হুক এবং কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। ক্যামেরা আবিষ্কার করেছিলেন জর্জ ইস্টম্যান এবং ক্রোমোজোমের আবিষ্কর্তা রয়েছেন স্ট্রাসবুর্গার। অপশান এগুলো সব তোমরা দেখে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন 100% চলে আসবে, আর তোমাদের সিলেবাসে কিন্তু ভালোভাবে এটা বর্ণনা করা রয়েছে। পরের প্রশ্ন, নিম্নের কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? পণ্ডিত মদন মোহন মালব্য হিন্দু বেনারস যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন। নেক্সট আছে সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে? তো সালাল যে জলবিদ্যুৎ কেন্দ্র এটি গড়ে উঠেছে চেনাব নদীর উপর। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র যেটা ময়ূরাক্ষী নদীতে অবস্থান করছে ঝাড়খণ্ডের। ভাগড়া জলবিদ্যুৎ কেন্দ্র যেটা হিমাচল প্রদেশের শতদ্র নদীর উপর রয়েছে। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে গুজরাটের তাপি নদীর উপর। এছাড়া রিহান জলবিদ্যুৎ কেন্দ্র যেটা উত্তরপ্রদেশের রিহান নদীর উপর রয়েছে। তেহরু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর এবং রংটং জলবিদ্যুৎ কেন্দ্র যেটা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থান করছে। প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জলবিদ্যুৎ কেন্দ্রের নাম রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে 2011 সালে যে সেন্সাস হয়েছে সেই অনুসারে ভারতের শিক্ষিতের হার কত রয়েছে? 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের টোটাল শেষ শিক্ষিত সংখ্যার হার রয়েছে যেটা 74.04%। অলরেডি আমরা জনগণনা অর্থাৎ সেন্সাস 2011 থেকে ডিটেলস ক্লাস কিন্তু করে রেখেছি, সেটা তোমরা দেখতে পারো। এছাড়া কমপ্লিট 5 ইয়ার প্ল্যানও আমরা দিয়ে রেখেছি। পরের প্রশ্ন, এলিফ্যান্টা ফুট বা গোদ রোগ এর বাহক রয়েছে কে? তো এক্ষেত্রে কিন্তু গোদ রোগের যে বাহক রয়েছে যেটা হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা। এডিস মশা তোমাদের কিন্তু ডেঙ্গু জ্বর ছড়ায়, অ্যানোফিলিস যেটা ম্যালেরিয়া রোগ ছড়ায় এবং কিউলেক্স যে হচ্ছে গোদ বা এলিফ্যান্টা ফুট এই ধরনের রোগের বাহক। পরের প্রশ্ন, কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছেন? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী। অপশান নাম্বার সি। পরের প্রশ্ন আছে নিম্নের কোনটি দুটি ট্রানজিস্টর তৈরিতে বহুল পরিমাণে ব্যবহার করা হয়?
তো ট্রানজিস্টর তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে দুটো আমাদের এলিমেন্ট, কোনটা? একটা হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। অপশান নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু তোমরা দেখতে পাবে, আর এই প্রশ্নটা হয়তো তোমাদের কোনো একটা এক্সামে অলরেডি চলে এসেছে। এগুলো হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। পরের প্রশ্ন আছে, নিম্নের কে মারাঠা নেভি গঠন করেছিলেন? তো মারাঠা নেভি গঠন করেছিলেন কে? তো মারাঠা পুত্র শিবাজী, তিনি কিন্তু এই মারাঠা নেভি গঠন করেন। তোমরা যদি ডেলি আমাদের ক্লাস ফলো করো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটা পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া হচ্ছে। সম্প্রতি 2024 প্যারিস অলিম্পিকে স্বপ্নিল কুশলে তিনি কোন বিভাগে পদক জিতেছেন? তো তিনি কোন বিভাগে পদকটি জিতেছেন অলিম্পিকে? প্যারাঅলিম্পিকের কথা, তোমাদের প্যারিস অলিম্পিকের কথা বলা হচ্ছে 2024 স্বপ্নিল কুশলে কোন বিভাগে? অপশান তোমাদের 4টে দেওয়া রয়েছে। অপশান কোনটা তোমাদের রাইট অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। 4টে অপশান এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে ক্লাসগুলি তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব যদি করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমরা যে সমস্ত বই তোমাদের দেখিয়েছি তার সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের প্রয়োজন যেটা রয়েছে সেটা তোমরা অবশ্যই প্রয়োজন মতো নিয়ে নেবে, এবং ডিসক্রিপশন বক্স থেকে তোমরা যদি নিয়ে নাও তাহলে কিন্তু তোমরা অনলাইনে সেটা অর্ডার করে নিতে পারবে, ঠিক আছে? আর এই বইটা তোমরা একটু সার্চ করে নেবে, যে কোনো লিঙ্কে ক্লিক করে তোমরা গাইড বুক বলে সার্চ করবে, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি গাইড বুক, ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখে নেবে এবং তোমাদের যেটা রয়েছে, যে বইটা তোমাদের প্রয়োজন সেই বইটা তোমরা নিয়ে নেবে এবং পড়তে শুরু করো, কারণ তোমাদের হাতে এখনও 40 দিন মতো টাইম রয়েছে। এছাড়া যদি কোনো পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে বক্সে দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। এই সমস্ত পিডিএফ তো আমাদের দেওয়াই রয়েছে, যদি কারো কোনোটা প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আর কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, এই 3টে পিডিএফ কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়া অন্যান্য আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে, যার যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। তো ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।